তো আমরা ম্যাথে চলে আসছি। তো আমাদের এই 4টা চ্যাপ্টার আছে, কোর্সের চ্যাপ্টার খুব কম, 4টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টারেরই ম্যাথ আছে, ক্যালকুলেশন আছে। এটা তো জানো যে বলা হয় যে ইঞ্জিনিয়াররা আসলে কিছুই পারে না কিছু ক্যালকুলেশন ছাড়া। মানে এটা দেখবো যে একটা আমাদের নামে একটা দুর্নাম আছে মাঠে, যে ইঞ্জিনিয়াররা কয়েকটা ম্যাথই পারে আর কিছু পারে না। তো আমাদের এই কাউন্টের মানে এই ম্যাথগুলো প্রবলেম সলভ করার আগে ইয়ার্ন কাউন্ট সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা থাকা লাগবে। যদিও এই ব্যাপারটা তোমাদের ফাইবার অ্যান্ড ইয়ার্ন টেস্টিংয়ে বিস্তারিত একেবারে দীর্ঘ আলোচনা আছে, সেখানে শুধু ইয়ার্ন কাউন্টের উপরই 2-3টা এরকম ক্লাস হবে। বা ওই যে তুমি চাইলে আমার চ্যানেলে গিয়ে 1 ঘন্টার একটা ভিডিও আছে ক্লাস লেকচার, ওটা দেখে নিলে মোটামুটি কাউন্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আপাতত কাউন্টের ডিপে যাব না বা ডিটেলসে যাব না। এখানে আমাদের ম্যাথ করতে গিয়ে যতটুকু না জানলেই নয় ততটুকু আলোচনা করে তারপরে আমরা ম্যাথে যাব। এমনিতে ইয়ার্ন কাউন্ট কি? ইয়ার্ন কাউন্ট হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু যেটা ইন্ডিকেট করে একটা ইয়ার্ন কি ফাইন হবে নাকি কোর্স হবে। বোঝা গেছে? সিম্পলি ইয়ার্ন কাউন্ট কিছুই না, একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা সংখ্যা, একটা মান, একটা নাম্বার, যেটা ইন্ডিকেট করে যে একটা ইয়ার্ন, একটা সুতা, সে কি ফাইন হবে মানে চিকন হবে নাকি মোটা হবে। এখন এই ব্যাপারটা যদি দেখো, একটা নাম্বার যদি না থাকে তাহলে অনেক প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে না? সুতার যদি আমি নাম্বারিং না করি, যেটা কত নম্বরের সুতা, তাহলে বাজারে গিয়ে কি বলবা যে আমার এত মানে কতটুকু মোটা সুতা নিবা, বলবো যে এত চিকন, আরও মোটা দিল, বেশি মোটা দিল, আরও কম চিকন, কম মোটা, এরকম বারবার বার্গেন করতে হবে। বা তোমার স্ট্যান্ডার্ড জানা থাকবে না যে একটা নির্দিষ্ট কাউন্টের সুতা, নির্দিষ্ট চিকন সুতা কত কাউন্টের, কত নাম্বারের। তো সুতার একটা নাম্বার থাকা দরকার, যত মোটা নাম্বারটা এরকম, ধরো 20 নম্বরের সুতা, 18 নম্বরের সুতা, 25 নম্বরের সুতা, এরকম। তো এই নাম্বারিংটা করার জন্যই আসলে কাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। তাহলে বুঝছো কাউন্টের উদ্দেশ্যটা কি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা টার্ম ইউজ করি আমরা, ইয়ার্ন কাউন্ট বা নাম্বারিং, এটা অন্য কোনো ইঞ্জিনিয়াররা ইউজ করে না। মানে সিভিল ইঞ্জিনিয়াররা, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা, তারা টেনাসিটি, তারপরে যে ইয়ার্ন, এই কাউন্ট, নাম্বারিং, লিনিয়ার ডেন্সিটি, এই টার্মগুলোর সাথে তারা খুব বেশি পরিচিত না বা তাদেরকে এগুলো শিখতে হয় না। কেন? তারা যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে সেগুলো খুব রিজিড ম্যাটেরিয়াল। যেমন ইয়ার্ন কাউন্ট যদি আমি বলি, তাহলে আমার কীভাবে নির্ণয় করতে পারি এটা কত নম্বরের সুতা। ধরো স্লাইড ক্যালিপার অথবা স্ক্রু গোজ দিয়ে আমি সুতাটাকে দেখলাম যে সুতার থিকনেসটা কত, বুঝো নাই? থিকনেস দেখলাম যে একটা সুতার থিকনেস পেলাম হচ্ছে ধরো 0.01 মিলিমিটার, আর একটা পেলাম 0.0124 মিলিমিটার, এরকম বিভিন্ন হবে। যেটা মোটা হবে যেটা 0.2 হবে, আর একটা অনেক মোটা দড়ি সেটা হয়তো বা 2 সেন্টিমিটার হবে। যাই হোক, বাট একটা থিকনেস মাপলেই হয়ে যেত। কিন্তু আমরা এটা পারি না। যদি পারতাম তাহলে এত হিসাব নিকাশ কোনো কিছুই আসতো না। মানে কাউন্ট সংক্রান্ত যত হিসাব নিকাশ আমাদেরকে করতে হয়, একদম ফাইবার থেকে শুরু করে অ্যাপারেল পর্যন্ত সব জায়গায় কাউন্ট আছে, ইয়ার্ন কাউন্ট আছে, এই ব্যাপারগুলো তখন আসতোই না। কিন্তু আমরা এটা করতে পারি না। একটা ইয়ার্নের ডায়ামিটার বা থিকনেস আমরা নির্ণয় করতে পারি না। কয়েকটা সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে ইয়ার্নটা সফট এবং ফ্লেক্সিবল, কম্প্রেসিবল, সহজে কম্প্রেস করে যায় এবং সফট। তুমি স্লাইড ক্লিপার্সের চোয়ালগুলো দিলে কোথায় চাপাবা? 2 জনকে দিলাম, মেয়েদেরকে দিলাম, ওরা করলো কি একটু চাপিয়ে মাপলো, ছেলেরা দেখা গেছে একটু রিল্যাক্স অবস্থায় মাপলো, তাহলে দেখা গেলো 2 জনের মান 2 রকম আসবে। একই ইয়ার্নের সেম ইয়ার্ন 2 জন 2 রকমভাবে মাপবে। তাহলে ইয়ার্নটা সফট এবং কম্প্রেসিবল হওয়াতে আমরা এটা পারি না। দ্বিতীয়ত পারি না হচ্ছে আমাদের ইয়ার্নটা ইউনিফর্ম না। ইয়ার্ন কিন্তু এইরকম হয়, মানে এক জায়গায় চিকন এক জায়গায় মোটা, মানে এরকম ইরেগুলারিটি আসেই। এটা নেচার থেকে আমরা যেহেতু কটন পাই, গাছকে তো আর অর্ডার দিতে পারবো না যে সবগুলো ফাইবার কিন্তু সমান সমান এবার দিতে হবে, সার যেহেতু একটু বেশি দিছি, এরকম তো আর হবে না। গাছ থেকে যেহেতু উৎপন্ন হবে, একটা বড় একটা ছোট, এই ইমিচিউর মেচিউর বিভিন্ন কিছু ভেরিয়েশন থাকবেই। তো আলটিমেটলি ফাইবারটা যেহেতু ভিন্ন ভিন্ন লেন্থের হয়, ভিন্ন ভিন্ন থিকনেসের, ভিন্ন ভিন্ন ম্যাচুরিটির হয়, আলটিমেটলি দেখা যাচ্ছে ইয়ার্নটাও ইরেগুলার হয়। তো ইয়ার্নে ইরেগুলারিটি থাকে, সেই থাকলে তাহলে আমি কোথায় মাপবো? এখানে মাপলে একরকম হবে, এখানে মাপলে আরেক রকম হবে, সেখানে মাপলে আরেক রকম হবে। তো এটা আরেকটা প্রবলেম। তৃতীয় আরেকটা সমস্যা হচ্ছে এই একটা তো বললাম সফট এবং কম্প্রেসিবল, এটা একটা সমস্যা। মানে সফট হওয়াতে আমি স্লাইড ক্লিপার্সের চোয়াল লাগাইতে পারবো না। আর সে ইরেগুলার। আর একটা বিষয় হচ্ছে ইয়ার্ন সবসময় সার্কুলার হয় না।
মানে ইয়ার্ন যে এই পাশ থেকে ক্রস সেকশন থেকে যদি দেখো, ক্রস সেকশনাল ভিউ থেকে একটা সুতা যদি দেখো, সবসময় কিন্তু পারফেক্টলি রাউন্ড হয় না। কিছু কিছু ইয়ার্ন আমরা এরকম শেপের দেখি, কিছু আছে ট্রায়াঙ্গুলার শেপের, হ্যাঁ, কিছু আছে হলো ইয়ার্ন, ভিন্ন ভিন্ন শেপের ইয়ার্ন হয়। তো এখন ইয়ার্নের শেপ চেঞ্জ হলে তাহলে কি আমি থিকনেস দিয়ে কি মেজার করা যাবে? এদিকে থিকনেস একরকম, এদিকে আরেক রকম হবে না, ওভাল শেপ হয়ে যাওয়ার কারণে। তো এটা হচ্ছে আরেকটা প্রবলেম। তো এই যে কিছু সমস্যা আছে, এই সমস্যা হওয়ার কারণে আমরা শুধু টেক্সচার ইঞ্জিনিয়াররা একটা টার্ম ডেভেলপ করেছি যার নাম হচ্ছে কাউন্ট বা নাম্বারিং। কেন ডেভেলপ করেছি সেটা বুঝতে পারছো তো? যে আমাদের ম্যাটেরিয়ালটা যদি আজকে লোহার মতো হতো, রড হতো, তাহলে আমি বলতাম আমার এটা হচ্ছে 1 সুতা রড, ওটা 2 সুতা, এটা 4 সুতা, এটা 3 সুতা। বা এটা বললাম যে এত mm 2 mm, এটা 3 mm সুতা, এটা 4 mm সুতা, এরকম বলে দিতাম। কিন্তু এরকম বলতে পারি না আমরা, না পারার কারণে আমরা এই টার্মটা ডেভেলপ করে নিয়েছি। সেই টার্মটার নাম হচ্ছে কাউন্ট। কাউন্টের আরও 2টা নাম আছে, একটা হচ্ছে ইয়ার্ন নাম্বারিং। ইয়ার্ন কাউন্টকে ইয়ার্ন নাম্বারিংও বলা হয়, যেহেতু এটা নাম্বারিং সিস্টেম। ইয়ার্ন কাউন্টিং বা ইয়ার্ন কাউন্ট, আর এটা হচ্ছে নাম্বারিং, ইয়ার্ন নাম্বারিং। আরেকটা নাম হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। মানে ইয়ার্ন নাম্বারিংয়ের 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে ডিরেক্ট পদ্ধতি আর একটা ইনডিরেক্ট পদ্ধতি। ডিরেক্ট পদ্ধতির কাউন্টটাকে লিনিয়ার ডেন্সিটিও বলা হয়। এই জন্য কাউন্টকে তুমি এই 3টা নামে যে কোনো একটা নামে রিপ্লেস করতে দেখবা বিভিন্ন বইতে, বিভিন্ন জায়গায়। মানে যেটা ইয়ার্ন কাউন্ট সেটাই ইয়ার্ন নাম্বারিং, আবার অনেক ক্ষেত্রে সেটাই লিনিয়ার ডেন্সিটি। আচ্ছা, তো আমরা কি করি তাহলে? মানে আমরা তো থিকনেস বের করতে পারলাম না, না পারাতে এখন আমরা রিপ্লেস করেছি। রিপ্লেস করে কি করি? এখন নতুন একটা টার্ম ডেভেলপ করছি কাউন্ট। সেই কাউন্টটা কীভাবে টেস্ট করেছি আমরা করতেছি কি, নির্দিষ্ট লেন্থ নিয়ে নিচ্ছি। এটা একটা সুতা, তার লেন্থ নিলাম। এটা হচ্ছে আরেকটা সুতা, তারও লেন্থ সেম রাখলাম। দুজনের লেন্থ সেম, দুইটা একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দুইটাই হয় কটন না হয় পলিস্টার, যাই হোক একটা কিছু। তো দুটো যদি একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, তাহলে এই নির্দিষ্ট লেন্থের, ধরো এটা 1 কিলোমিটার আছে, এখানেও 1 কিলোমিটার আছে, তাহলে কার ভর বেশি হবে? যে মোটা তার ভর বেশি হবে না? তো মনে করো এটার ভর হচ্ছে পেলাম হচ্ছে ধরো 50 গ্রাম, আর এটা পেলাম হচ্ছে 10 গ্রাম। তাহলে আমি কি বলতে পারি এটা হচ্ছে এটা 5 গুণ বেশি মোটা? বলা যাবে না, যেহেতু দুজনের লেন্থ একই ছিল, একই লেন্থের ওয়েট যার বেশি সে তত গুণ মোটা। আবার যদি উল্টা করে বলি যে যত কম তত গুণ চিকন, তাহলে আমরা কি এখন ওই থিকনেস না মেপে, মানে স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ এগুলো ইউজ না করে সুতার মোটা চিকন সম্বন্ধে একটা ধারণা নিতে পারছি না? কি করলাম? ইউনিট লেন্থের ওয়েট দেখি, ইউনিট লেন্থের ওয়েট দেখার মাধ্যমে। ইউনিট লেন্থের ওয়েট দেখাটাকেই বলা হয় একটা কাউন্ট। তার মানে কি, ওয়েট বা মাস বাই লেন্থ। তাহলে ইয়ার্ন কাউন্টিংয়ের বা নাম্বারিংয়ের একটা সিস্টেম হচ্ছে এটাকে বলা হয় ডিরেক্ট সিস্টেম। এটা ছাড়াও যেমন এই সিস্টেমটাকে যদি আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, ধরো দুইজন মানুষ আছে, দুইজন মানুষের হাইট একই, দুইজনই ধরো 5 ফিট 7 ইঞ্চি লম্বা। এই হাইটের মধ্যে একজনের ওয়েট পাওয়া গেল 96 কেজি, আরেকজনের ওয়েট হচ্ছে 60 কেজি। তাহলে বুঝতেই পারছো যে 96 কেজি সে একটু স্থূল। তো এইটা হচ্ছে ব্যাপার। সুতার ক্ষেত্রে ব্যাপারটা তাই, যখন আমরা লেন্থটা ফিক্স করে ফেলি, একই ফিক্সড লেন্থের ওয়েট দেখি, যে ভারী হবে তার ভরও বেশি হবে, তার মানে তার কাউন্টটাও বেশি। মানে ধরো এটার কাউন্ট কত, 1 কিলোমিটারের ভর 50 গ্রাম, মানে কাউন্ট 50। এটা 1 কিলোমিটারের ভর 10, মানে কাউন্ট 10। তার মানে এই সিস্টেমে, মানে ডিরেক্ট যে সিস্টেমটা আছে অর্থাৎ মাস বাই লেন্থ সিস্টেমে কি হয়, হায়ার দ্য কাউন্ট কোর্সার দ্য ইয়ার্ন। উল্টা করে বললে এই একটা বুঝলে তো বোঝা যাচ্ছে, আর বাকিটা তো মনে রাখতে হবে না। লোয়ার দ্য কাউন্ট, ফাইনাল দ্য ইয়ার্ন। এই সিস্টেমের জন্য এই কথাটা সত্য। অর্থাৎ ডিরেক্ট সিস্টেমে একটা কাউন্টের চেয়ে আরেকটা কাউন্ট যদি বেশি হয় তাহলে সেই সুতোটা মোটা হয়। যেমন ধরো ডিরেক্ট সিস্টেমে একটা সুতার কাউন্ট পেলাম হচ্ছে 15, আরেকটা পেলাম হচ্ছে 45।
তাহলে আমি কী বুঝলাম, 15 হচ্ছে 45টা 3 গুণ বেশি মোটা, সুতাটা 3 গুণ বেশি মোটা। এটা ছাড়াও আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতিতে এই জিনিসটাকে উল্টে দেওয়া হয়, জাস্ট এই সিস্টেমটাকে উল্টে দেওয়া হয়েছে। এখন এই যে উল্টাপাল্টা জিনিস তো অনেক দেখি আমরা মানে পৃথিবীতে, যেমন আমাদের দেশে গাড়ি রোড চলে রাস্তার কোন দিক দিয়ে, বাম দিক দিয়ে। ইউকেতে বাম দিক দিয়ে, সৌদি আরবে ইউএসএতে ডান দিক দিয়ে। এই কারণটা কি? সারা পৃথিবীতে একই মানুষের, মানে গাড়িটা তো কেউ একজন ডেভেলপ করছে, সেখান থেকে সারা বিশ্ব ছড়িয়েছে। তো এই বাম থেকে ডানে কীভাবে চলে গেল, বা ডান থেকে বামে কীভাবে চলে আসলো? আছে কোনো ব্যাখ্যা আছে? আমরা যে কারেন্ট ইউজ করি, এটা ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। ইউএসএতে কারেন্ট ইউজ করা হয় 60 হার্জের, 50 আর 60 পার্থক্য এটা। কেন? 10 বাড়িয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের বইতে আমরা ডেবিট ক্রেডিট লিখি না? আমেরিকান কোনো রাইটারের বইতে ডেবিট ক্রেডিট লেখা দেখতে পাবো না, পেয়েবল রিসিভেবল। তো কেন এই ডেবিট ক্রেডিটের সমস্যা কী ছিল? প্রচলিত একটা শব্দ, এটাকে বাদ দেওয়ার কোনো যুক্তি আছে? বা যদি আমরা শব্দের ক্ষেত্রে আসি, ধরো FIBRE, FIBER, ফাইবার ফাইবার, সেন্টার সেন্টার, এই যে চেঞ্জগুলা, এগুলার কিন্তু সবগুলাই কিন্তু অটোমেটিক চেঞ্জ হয় নাই। কিছু চেঞ্জ হচ্ছে ইন্টেনশনাল চেঞ্জ। বুঝলো না? ইন্টেনশনাল চেঞ্জ মানে হচ্ছে যে এখন তো পৃথিবীর মোড়ল হচ্ছে আমেরিকা, তো তাদেরকে তো একটা সময় ব্রিটিশরা শোষণ করছে বা শাসন করছে। তো এই যে শাসন থেকে যে অবমুক্তি হলো, তারা মুক্তি হয়ে এখন তাদের মাইন্ডসেট একটা আছে হচ্ছে যে আমরা সারা জীবন এদেরকে যতটা পারি বিরোধিতা করে যাব, মানে ভাবে, মানে নিজের জায়গায় থেকে নৈতিকভাবে বা আমাদের জায়গার মধ্যে থেকে যতটুকু সম্ভব। তো সেইখান থেকেই এই সিস্টেমগুলো আসছে। আসলে দেখো এককের পদ্ধতিগুলো দেখো, সারা বিশ্বে কিন্তু এই যে ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেমটা চালু ছিল, মানে এটা হচ্ছে রুট প্রথম ছিল। তারপরে এই যে মেট্রিক সিস্টেম আসলো, কেন আসছে? এই যে পৃথিবীর ক্ষমতাটা বদল হয়ে এখান থেকে ওখানে যাওয়ার কারণে। যদি পৃথিবীর ক্ষমতা 1 মেরুতে থেকে যেত, ব্রিটিশদের হাতে থেকে যেত, তাহলে সারা বিশ্বে কেজি, তারপরে হচ্ছে এই মিটার, এগুলোর অস্তিত্বই থাকতো না। এগুলো শুধুমাত্র ডেভেলপ করেছে ওদেরকে অপোজ করার জন্য, যে ওরা যেটা ডেভেলপ করেছে আমরা উল্টা কিছু করব। তাহলে 50 আর 60 হার্জের কারেন্টে কিন্তু কোনো ডিফার নাই, জিনিস একই, মানে সাইকেল পার সেকেন্ড প্রতি, মানে অল্টারনেটিং কারেন্ট না, অল্টারনেটিং কারেন্ট মানে অল্টারনেট করে সেকেন্ডে 50 বার অল্টারনেট করে আর কি, আর ওটা হচ্ছে 60 বার করে। এটা কিন্তু খুব বেশি ম্যাটার করবে না, এটা কোনো মিনিংই রাখে না। তারপরে গাড়ির ক্ষেত্রেও সেম ব্যাপার, যে এরা সারা জীবন বামে চলছে না, আমাদের দেশে এটা উল্টা করো ডানে, মানে এদেরকে জাস্ট বিরোধিতা করার জন্য। ব্যাপারটা এই জন্য। তো একটা সিস্টেমই যথেষ্ট ছিল কাউন্ট বা নাম্বারিংয়ের। তো না হয়ে ওই যে পৃথিবীটা 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে বা 2টা অংশে থাকার কারণে এখন আমরা একসময় টেক্সটাইলটা পেয়েছি হচ্ছে ম্যানচেস্টার থেকে, মানে ইউকে থেকে। শিল্প বিপ্লব তো ইউকেতে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে। তো ইংল্যান্ড থেকেই আমরা টেক্সটাইলটা শিখছি, কিন্তু এখন আবার আমাদের টেক্সটাইল এক্সপোর্ট হয় ইউএসএতে। তো আমাদের ইউএসের বই, ওদের গাইডলাইন, ওদের সাথে ডিলিংস করতে হয়। তো সেজন্য আমাদেরকে এদেরটাও শিখতে হয়েছে। তো এদেরটা শিখতে গিয়ে তখন আমাদেরকে এই ডিরেক্ট সিস্টেমটাও শিখতে হয়েছে। ডিরেক্ট সিস্টেমটা হচ্ছে মূলত আমেরিকা বেসড বা মেট্রিক পদ্ধতি বলতে পারো, মেট্রিক না, আমেরিকা বেসড। আর ইনডিরেক্ট সিস্টেমটা হচ্ছে এই যে ইউকে থেকে প্রথমে আমরা যে কাউন্টটা পেয়েছিলাম সেটা। তো ওখানে সিস্টেমটা কী ছিল? এটা উল্টা ছিল। লেন্থ বাই মাস, একই ভরের, একটা নির্দিষ্ট ভরের দৈর্ঘ্য কার বেশি কম। যেমন মনে করো তোমাকে আমি 1 পাউন্ড সুতা দিলাম, 1 পাউন্ড সুতা, আরেকজনকেও 1 পাউন্ড সুতা দিলাম। 1 পাউন্ড সুতা দিয়ে বললাম যে এটা দেখো তো কত লম্বা হয়। তো তুমি দেখলা 1 পাউন্ড সুতা লম্বা হচ্ছে 18 কিলোমিটার, আরেকজন দেখলো 1 পাউন্ড সুতা লম্বা হচ্ছে 24 কিলোমিটার। তাহলে কোন সুতাটা চিকন? যেটা 24 কিলোমিটার লম্বা সেটা না, যেহেতু 1 পাউন্ড ভরের মধ্যেই 24 কিলোমিটার লম্বা হয়ে গেছে, নিশ্চয়ই চিকন চিকন আছে সুতাটা। তো এটাই হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমের কনসেপ্ট, যে নির্দিষ্ট লেন্থের, নির্দিষ্ট ওয়েটের লেন্থ কত
তো যার মানটা বেশি সে মানে মানে চিকন ফাইনার আর কি, উল্টা আর কি, আগেরটার উল্টা। উদাহরণ দিয়ে আমরা এরকম বুঝতে পারি, মনে করো তোমরা তো রুটি বানাও বাসায় নাকি, রুটি বানাও না বাসায় মেয়েরা? হ্যাঁ, তো দুইজনকে রুটি বানাতে দিলাম, একজন একটু এক্সপার্ট আরেকজন আনারি, আমার মতো আর কি। তো বানাতে গিয়ে দেখা গেলো যে এক মানে হাফ পাউন্ড দেওয়া হলো দুজনকেই, যে হাফ পাউন্ড আটা দেওয়া হলো, হাফ পাউন্ড আটা দেওয়া হলো, এটাতে রুটি বানাতে হবে। তবে আমি একটা জিনিস ফিক্সড করে দিয়েছি যে রুটি তুমি যত বড়ই বানানো না কেন, আলটিমেটলি একটা মগ দিয়ে বা কোনো কিছু দিয়ে কেটে নিবা বানানোর পরে, মানে সবগুলোর সাইজটা সেম হবে। তো সাইজটা সেম হওয়ার পরে দেখা গেলো একজন হাফ পাউন্ড দিয়ে রুটি বানিয়েছে 12টা, আরেকজন বানিয়েছে 20টা। কী বুঝলাম? যে 20টা বানিয়েছে এক্সপার্ট আর কি, সে চিকন চিকন বানিয়েছে, আর আনারির জন্য হচ্ছে আমার মতো কোনো রকম বানিয়ে দিয়েছে আর কি, যে যা আছে তাই। তাহলে 12টা, এই যে পার্থক্যটা, এটাই হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমের এক্সাম্পল। মানে হচ্ছে যত বেশি সংখ্যক রুটি হবে মানটা তত বেশি, আলটিমেটলি তত বেশি ফাইন, সুতরাং তত বেশি চিকন, এটা বোঝানো যায়। তো আমরা এখানে ওই কথাটাকে লিখতে পারি যে হায়ার দ্য কাউন্ট, আসতেছে, এখন মনে করো এটা আছে, এটাকে রিভার্স করলে 1/, এটা করলেই তো এটা হয়। তো দুইটা মান তো আমার জানা দরকার ছিল না বা প্রয়োজন ছিল না, এই জন্যই আসলে দুইটা আসছে। পৃথিবীর মেরুকরণ দুই দিকে হওয়ার কারণেই আমাদেরকে ক্লাসেও বেশি কথা বলতে হয়, তোমাদেরকেও বেশি বেশি জিনিস মুখস্থ রাখতে হয়, মানে দুইটা সিস্টেমে আমাদেরকে শিখতে হয়। একটা সিস্টেম শিখলে আমাদের জন্য যথেষ্ট ছিল। মাস বাই লেন্থ, এই মাস বাই লেন্থের ক্ষেত্রে আচ্ছা এটা তো হচ্ছে গিয়ে মূল কনসেপ্ট, ভর বাই দৈর্ঘ্য, ভর বাই দৈর্ঘ্য। এখন এই বিভিন্ন রাশির একক থাকে না, যেমন একটা রাশি মনে করো পদার্থবিজ্ঞানের ব্যাগ, মানে স্মরণ বাই সময়। তো এখন স্মরণের মানটা কখনো যদি মিটারে নাও আর সময়টা যদি সেকেন্ডে নাও, তাহলে একটা হবে মিটার পার সেকেন্ড। একক হতে পারে না, অন্য ভিন্ন ভিন্ন, কিলোমিটার পার আওয়ার নিলা, ফুট পার সেকেন্ড নিলা, এরকম ভিন্ন ভিন্ন একক নেওয়া যাচ্ছে না, কিলোমিটার পার সেকেন্ড নিতে পারো যদি আরও বেশি গতিশীল বস্তু হয়। তো তাহলে আমরা ভিন্ন ভিন্ন একক পেতে পারি একটা রাশির। তো এখানেও একই বিষয়, এটা একটা রাশি, ডিরেক্ট সিস্টেমটাও, ডিরেক্ট সিস্টেম কাউন্টিং একটা রাশি। এটাকে লিনিয়ার ডেন্সিটি বলা হয় কেন? এই যে মাস বাই লেন্থ হওয়ার কারণে। এটা ব্যাপারটা একটু ডিপে বলতে হয়। যেমন মাস বাই ভলিউম মানে কি? মাস বাই এরিয়া, এটা হচ্ছে মাস বাই ভলিউম মানে কি? ডেন্সিটি। আর মাস বাই এরিয়াটাকে বলা হয় এরিয়াল ডেন্সিটি। মাস বাই লেন্থকে বলা হয় কি? লিনিয়ার ডেন্সিটি। তাহলে ইয়ার্ন কাউন্টের আরেকটা নাম যে আমরা বলছিলাম লিনিয়ার ডেন্সিটি, কোত্থেকে বলছি? ইনডেক্স সিস্টেম না, ডিরেক্ট সিস্টেমের যে ইয়ার্ন কাউন্টিং সিস্টেমটা সেটাকে লিনিয়ার ডেন্সিটিও বলা হয়। কারণ এই রাশিটার নাম মাস বাই লেন্থের নামই হচ্ছে, এটা রাশি, এই রাশিটার নাম হচ্ছে লিনিয়ার ডেন্সিটি, মানে এটা কোয়ান্টিটি, রাশি মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটির নাম হচ্ছে মাস বাই লেন্থ। তো এদের কিছু একক আছে, এককের মধ্যে আমরা ওই যে বললাম আমরা ডিপে যাচ্ছি না, দুই একটা একক বলে আমি শেষ করে দিচ্ছি। একটা একক হচ্ছে ট্যাক্স, আর একটা একক হচ্ছে ডেনিয়ার। ট্যাক্স মানে হচ্ছে এই ওয়েটটা যদি গ্রামে হয়, লেন্থটা যদি কিলোমিটারে হয়। আর ডেনিয়ার মানে হচ্ছে ওয়েটটা যদি গ্রামে হয় আর লেন্থটা যদি 9 কিলোমিটার হয়। এটা হ্যাঁ, ডেন্সিটির কি?
গ্রাম বাই ডেনিয়ার, ডেনিয়ার 9 কিলোমিটার, 9 কিলোমিটার, 9 কিলোমিটারের ভর কত গ্রাম সেটা তত ডেনিয়ার। 1 কিলোমিটারের ইয়ার্নের ভর, 1 কিলোমিটার সুতার ভর যত গ্রাম সে তত ট্যাক্স। এখন এই যে ট্যাক্স শব্দটা আসছে থেকে যে গ্রাম পার ট্যাক কিলোমিটার, গ্রাম পার কিলোমিটার, এটা বলা সহজ নাকি ট্যাক্স বলা সহজ? সহজ না? আমরা এরকম ফিজিক্সেও তো অনেক কিছু রিপ্লেস করি, যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা নিউটন দ্বারা রিপ্লেস করলাম। হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার না বলে এখানে নিউটন বলবো, এরকম আর কি। যে গ্রাম পার কিলোমিটার, গ্রাম পার কিলোমিটার না বলে এটাকে আরও সংক্ষিপ্ত একটা টার্ম দিয়ে আমরা রিপ্লেস করেছি, সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্সটা আসলে কি? কোনো রাশি না, ইয়ার্ন কাউন্টিং বা নাম্বারিংয়ের ডিরেক্ট সিস্টেমের একটা একক হচ্ছে ট্যাক্স। ইয়ার্ন কাউন্টিং বা নাম্বারিংয়ের ডিরেক্ট সিস্টেমের আরেকটা একক হচ্ছে ডেনিয়ার। এরা কিন্তু একক, কাউন্টিংয়ের একক। ট্যাক্স হচ্ছে একটা একক, ডেনিয়ার একটা একক। ট্যাক্স এককে বোঝায় হচ্ছে 1 কিলোমিটারের ভর কত গ্রাম। ধরো একটা সুতা নিলাম, তার 1 কিলোমিটারের মধ্যে ভর দেখলাম 12 গ্রাম আছে, তাহলে এই সুতার কাউন্ট হচ্ছে 12 ট্যাক্স, ঠিক আছে। আবার আরেকটা সুতা নিলাম যার 1 কিলোমিটারের মধ্যে দেখলাম 20 গ্রাম আছে, তাহলে 20 ট্যাক্স। তো ডেনিয়ারটা হচ্ছে আর একটু বড়, 9 কিলোমিটার দেখা হয়, 9 কিলোমিটারের মধ্যে ওয়েট কত। তো সবসময় কি 1 কিলোমিটার লাগবে? হ্যাঁ, যত গ্রাম, 9 কিলোমিটার ভর যত গ্রাম। যদি আমার কাছে 500 মিটার থাকে তাহলে কি আমি ট্যাক্স কাউন্ট হিসাব করতে পারবো না? ওই হিসাব করে নেবো যে 500 মিটারের ভর যদি হয় ধরো সাপোজ 20 গ্রাম, তাহলে 1000 মিটারের ভর কত হতো আমরা ওই নিয়েও হিসাব করে নেবো, যত হয় মানে 1000 নিয়ে যেতে হবে, এটা ফিক্সড হতে হবে। 1 কিলোমিটারটা ফিক্সড হতে হবে, 1 কিলোমিটার ওয়েট যত গ্রাম সে তত ট্যাক্স, 9 কিলোমিটার ওয়েট যত গ্রাম তত ডেনিয়ার। আর এইখানে হচ্ছে কি ফিক্সড? এখানে একটা একক হচ্ছে ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্ট মানে হচ্ছে এন হচ্ছে নাম্বারিং, ইয়ার নাম্বারিংয়ের এন না শব্দটা এন, আর ই ছোটো ই দিয়ে বোঝাচ্ছে ইংলিশ সিস্টেমে, মানে ইংলিশ সিস্টেমে ইয়ার্নের নাম্বারিং। তো নিচে হচ্ছে পাউন্ড, মানে 1 পাউন্ড। তাহলে 1 পাউন্ড সুতার মধ্যে কয়টা হ্যাং থাকে? হ্যাং মানে কি? বিষয়টা হচ্ছে ধরো 1 পাউন্ড সুতা আমি তোমাকে দিলাম, 1 পাউন্ড সুতা তো অনেক লম্বা হবে, 20 কিলোমিটার লম্বা হবে 1 পাউন্ড সুতা। তো আমি 20 কিলোমিটারকে একটা গুচ্ছ যদি ভাগ করে নিতাম যে কয়টা হলো গুচ্ছ এরকম, তাহলে সহজ হতো। যেমন ধরো 1 কিলোমিটার 1 পাউন্ড সুতার মধ্যে আমি 840 গজ যখন পেলাম, এক মুষ্টি এক বান্ডেল সুতা পেলাম, সেটাকে একটু রাখলাম, আবার 840কে আরেক মুষ্টি, 840 এরকম দেখলাম কত মুষ্টি হয়। দেখলাম যে 20 মুষ্টি হচ্ছে, তাহলে কাউন্টটা 20 বলতে সহজ হবে। নাহলে তো কাউন্টের মানটা বলতে হবে যে 20,000 কিলোমিটার বা 18,000 মিটার এরকম। এটা না বলে ওই 840 গজকে আমরা একটা বাল্ক করে নিছি আর কি, একটা গুচ্ছ করে নিছি, সেই গুচ্ছটা হচ্ছে একটা হ্যাং। তার মানে 1 পাউন্ড সুতার মধ্যে যতটা হ্যাং থাকে তার কাউন্ট তত। 1 পাউন্ড সুতার মধ্যে 20টা হ্যাং থাকলে কাউন্ট 20। 1 পাউন্ড সুতার মধ্যে যদি 40টা হ্যাং থাকে তাহলে কাউন্ট 40। 1 হ্যাং মানে কতটুকু? 840 গজ, ইয়ার্ডস। এই আচ্ছা, মেট্রিক সিস্টেমে আসো। মেট্রিক সিস্টেমে ওই যে ইংলিশ সিস্টেমের উল্টা, এটা ফ্রান্স থেকে উদ্ভূত। তাহলে এরা কী করছে, এই জায়গাটাতেই পাউন্ডটাকে করে দিছে কেজি, আর হ্যাংকি রাখছে, বাট ওদের হ্যাংটা একটু বড়। ওদের হ্যাং মানে হচ্ছে 1000 মিটার, মানে ওরা 1 কিলোমিটারে 1 হ্যাং ধরছে, আর ইংলিশ সিস্টেমে ধরছে হচ্ছে 840 গজে। আচ্ছা, এবার আমাদের যতটুকু লাগবে সেই জায়গাতে আসো। বেসিক আলোচনা এখানেই শেষ। আমাদের এবার কি লাগবে আমাদের ম্যাথ করতে গেলে? আমাদের লাগবে হচ্ছে একটা কাউন্ট দিয়ে দিল, মনে করো একটা কাউন্ট দেওয়া আছে। সাপোজ তোমাকে আমি বললাম, তোমাকে আমি মনে করো একটা উদাহরণ স্বরূপ বললাম যে আমার কাছে 400 গজ সুতা আছে, 400 গজ সুতার ভর পাওয়া গেছে হচ্ছে 12 গ্রাম। এখন তুমি কি বলতে পারবা এই সুতার কাউন্ট কত? ইংলিশ সিস্টেমে অথবা মেট্রিক সিস্টেমে, যে কোনো একটা সিস্টেমে, যে কোনোতে পারবা না ক্যালকুলেট করে? যেহেতু 400 গজে আছে, 400 গজের ভর যদি হয় 12 গ্রাম, তাহলে আমি 400 গজে দেখবো যে আসলে
কত হয়, এই ধরো আমি ট্যাক্সে দেখবো, তাহলে কিলোমিটার নিয়ে যাবো 410 টাকা, কিলোমিটার নিয়ে গেলে সেখান থেকে ভরটা দেখলাম, তাহলে কাউন্ট পাবো। তার মানে বোঝা গেল একটা সুতার যদি ওয়েট এবং লেন্থ আমার জানা থাকে, মানে আমাকে দেওয়া কোনো একটা সুতার ওয়েট এবং লেন্থ যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা কাউন্ট হিসাব করতে পারবো, সেটা ডিরেক্ট সিস্টেমের যে কোনো একক হোক অথবা ইনডিরেক্ট সিস্টেমের যে কোনো একক হোক। এটা আমাদের একটা মানে কনসেপ্ট যে লেন্থ ওয়েট থেকে আমরা কি করতে পারি, কাউন্ট নির্ণয় করতে পারি। দ্বিতীয়ত তোমাকে আমি কাউন্ট এবং ওয়েট দিয়ে দিলাম, এই সুতার লেন্থ কত পারবো না, মানে বললাম একটা সুতার নাম্বার বা কাউন্ট হচ্ছে 20 ইংলিশ কাউন্ট। এবার এখান থেকে বললাম আমার কাছে আসা হচ্ছে 12 কেজি সুতা, তুমি এবার বলো 12 কেজি সুতার লেন্থ কত, এটাও কিন্তু আমরা পারবো। তার মানে আমাদেরকে লেন্থ এবং কাউন্ট দিলে ওয়েট পারবো, কাউন্ট এবং ওয়েট দিলে লেন্থ পারবো। ঠিক যেভাবে করে ওই যে ব্যাগের উদাহরণে আমরা যাই, ব্যাগ সমান সরণ বাই সময়, তোমাকে যদি আমি বলি এত কিলোমিটার যেতে এতক্ষণ সময় লাগছে, ব্যাগ বের করতে পারবো না, পারবা। আবার যদি বলি যে গাড়িটা এত ব্যাগে চলেছিল 50 কিলোমিটার পার আওয়ারে, যদি গাড়িটা 3 ঘন্টা চলে তাহলে কতটুকু রাস্তা গেছে, পারবো না। আবার যদি এভাবে বলি যে গাড়িটা 50 কিলোমিটার ব্যাগে চলছিল, গাড়িটা চলছে হচ্ছে 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ডে কতটুকু রাস্তা আগালো সেটা পারবো। আবার যদি বলি যে 20 কিলোমিটার যেতে কত সময় লাগছে, সেটাও হিসাব করতে পারবা। তাহলে 3টা কাজই আমরা করতে পারি, লেন্থ ওয়েট দেওয়া থাকলে কাউন্ট হিসাব করতে পারি, ওয়েট এবং কাউন্ট দেওয়া থাকলে লেন্থ হিসাব করতে পারি, আর লেন্থ এবং কাউন্ট দেওয়া থাকলে ওয়েট হিসাব করে ফেলতে পারি। তা আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে কখনও আমাদের কাছে প্রোডাকশানে, আমরা তো একটু প্রোডাকশান হিসাব করবো বিভিন্ন ওয়াইন্ডিংয়ের, ওয়ার্পিংয়ের, সাইজিংয়ের বা টেক্সটাইলের প্রোডাকশান, তো তখন কখনও প্রোডাকশানটা চাইবে কেজিতে, কখনও প্রোডাকশানটা চাইবে হচ্ছে লেন্থে। তোমাকে বললো যে একদিনে কত কিলোমিটার সুতা হচ্ছে, সেটা তুমি হিসাব করে ফেললা খুব সহজে। কিন্তু এরপর যদি বলে যে এই সুতাগুলোর ভর কত, মানে এখানে কত কেজি সুতা আছে, লেন্থ থেকে কি ওয়েটে আসা যায়, কোনোভাবে কনভার্ট করে যায় না, ওই যে কাউন্ট জানা থাকলে আসা যায় না। তাহলে আমরা এটাই করব যে কাউন্ট এবং কাউন্টের সাহায্য নিয়ে ওয়েট থেকে লেন্থে যাব, আর লেন্থ থেকে ওয়েটে যেতে পারবো, মানে লেন্থটাকে কনভার্ট করে ওয়েটে নিয়ে যেতে পারবো যদি কাউন্ট জানা থাকে, আর কাউন্টটাকে কনভার্ট করে লেন্থে নিয়ে যেতে পারবো। তো এই জন্য কাউন্ট চ্যাপ্টারের মধ্যে ওখানে যখন পড়া হবে তখন বেশ কিছু সূত্র থাকবে এবং কনভার্সন থাকবে, এটা থেকে এটা থেকে কনভার্ট করে, এটা থেকে কীভাবে এটাতে কনভার্ট করে, এরকম বেশ কিছু জিনিস থাকবে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র 2টা কথা যদি মনে রাখি তাহলে ওই সবগুলো কনভার্সনকে আমরা অ্যাভয়েড করতে পারবো। কি, তোমার কাছে যদি লেন্থ দেওয়া থাকে বা ওয়েট দেওয়া থাকে, মনে করো ওয়েটটা দেওয়া থাকলো, ওয়েটটা হয় গ্রেনে দেওয়া আছে, পাউন্ডে দেওয়া আছে, কেজিতে, যে কোনো এককে দেওয়া থাকবে, বা ক্যালকুলেট করতে ওয়েটটা যে কোনো একটা এককে পাবা, সেই ওয়েটটাকে তুমি যে কোনোভাবে কনভার্ট করে, আমরা তো কনভার্ট পারি, পাউন্ডে নিয়ে যাবা। আমরা কনভার্সন তো পারি, কনভার্সন তো শিখাতে হবে না, লেন্থ কনভার্সন, ওয়েট কনভার্সন এগুলো তো আমরা বুঝি। এটাকে তুমি কনভার্ট করতে 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 নিয়ে যাবা কিসে, পাউন্ডে। এই পাউন্ডকে যদি আমি বাংলায় লিখি, পাউন্ডকে তুমি 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা গুণ করলে এটা ইয়ার্ডস হয়ে যাবে। হ্যাঁ, এই একটা কথা মনে রাখতে হবে তোমাদেরকে। আরেকটা কথা মনে রাখতে হবে হচ্ছে এটা ইয়ার্ডসকে 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করলে তা পাউন্ড হবে। এই 3টা কথা যদি মনে রাখি তাহলে আমরা ওই কাউন্টের হাবিজাবি অনেক ক্যালকুলেশনকে স্কিপ করে আমাদের কাজটা আপাতত চালিয়ে নিতে পারবো। এই 3টা কথা মনে রাখা যাবে না? কি, তোমার কাছে যদি ওয়েটে কোনো কিছু থাকে, কেজিতে, গ্রামে, যাই থাকুক, তুমি সেটাকে কনভার্ট করতে 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 কী নিয়ে যাবো, পাউন্ডে। পাউন্ডে নিয়ে এটাকে 840 আর ইংলিশ কাউন্ট যা দেওয়া থাকবে প্রশ্নে তা দ্বারা গুণ করবা। গুণ করলে সেই মানটা তখন আর কি ওয়েট থাকবে, কি হবে, লেন্থ হয়ে যাবে, এবং লেন্থের এককটা তখন কী হিসাবে আসবে, ইয়ার্সে, গজে আসবে। আবার যদি তোমার লেন্থ থেকে ওয়েটে কনভার্ট করতে বলা হয় তখন কি করব, লেন্থটা ধরো মিটারে আছে, তখন কি এটা দিয়ে ভাগ করব না, ওই মিটারটাকে যে কোনোভাবে কনভার্ট করতে করতে তুমি কিসে নিয়ে যাবা, ইয়ার্সে, গজে নিয়ে যাবা, কত গজ হয় সেইটাকে 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা যদি তুমি ভাগ করে দাও
তাহলে সেটা একটা ওয়েট হয়ে যাবে। আর ওয়েটের এককটা হবে কি? পাউন্ডে। আচ্ছা, আরেকটা হচ্ছে অনেক সময় ইংলিশ কাউন্ট এবং ট্যাক্স কাউন্ট দেওয়া থাকে। ধরো আমার তো এই দুই জায়গাতে ইংলিশ কাউন্ট লাগবে না? তো প্রশ্নে মনে করো ট্যাক্স দেওয়া আছে, তাহলে ধরো 20 ট্যাক্স, তাহলে 20 ট্যাক্সে কত ইংলিশ কাউন্ট হয়? এই কনভার্সনটা হচ্ছে এটা, মানে অ্যানি ইন্টু ট্যাক্স সমান হচ্ছে 590.5 বা 6, 5ই লেখো। তো এই তো তোমার যদি ট্যাক্স থাকে 40, তাহলে 40 বসাবো এখানে, তাহলে অ্যানিটা কত পেয়ে যাবা? তো অ্যানিটা পেলে তো এইভাবে করে এখান থেকে ওয়েট থেকে লেন্থে, লেন্থ থেকে ওয়েটে কনভার্ট করতে পারবা। তাহলে এই 3টা কথা আমরা মনে রাখবো, শুধু এখনের জন্য না, সব সময়ের জন্য। 3টা কথা মনে রাখলে অন্তত কাউন্টের হাবিজাবি বড় সড়ো ক্যালকুলেশন বাদ দিয়েও তুমি তোমার রাস্তাটা খুঁজে নিতে পারবা, মানে শর্টকাটে। এটা তো শর্টকাট রাস্তা। আমরা প্রবলেমগুলো না প্রশ্নগুলো তুলব না, প্রশ্ন না তুলে তোমাদের কাছে যেহেতু শিট আছে ওখান থেকে আমরা বলে বলে আগাবো। 1 নম্বর প্রবলেমটা পড়ো তো একজন, কি বলা আছে? Calculate the actual production per day of 8 hours of a winding machine of 150 drums. If the calculated production per minute per drum is 1400 meters per minute, take the efficiency as 85%. Calculate also the weight of yarn actually amount. If the yarn amount is 20x. আচ্ছা, অ্যাকচুয়াল প্রোডাকশন হিসাব করতে হবে একদিনের, পার ডে একদিনের অ্যাকচুয়াল প্রোডাকশন হিসাব করতে হবে। অফ 8 আওয়ার্স মানে হচ্ছে ওই ফ্যাক্টরিটা দিনে 8 ঘন্টা চলে, 8 ঘন্টা বেশি চলে না, মানে এক শিফটে মানে একদিন, মানে 8 ঘন্টার একদিনের প্রোডাকশন। তার মানে হচ্ছে ফ্যাক্টরি চলে, এক শিফট চলে শুধুমাত্র 8 ঘন্টাই চলে, 8 ঘন্টার প্রোডাকশন আমাদের হিসাব করতে হবে। কিসের? একটা ওয়াইন্ডিং মেশিনের, অফ এ ওয়াইন্ডিং মেশিন, যার মধ্যে ড্রাম আছে কয়টা? 50টা। তোমরা ওয়াইন্ডিংয়ের প্র্যাকটিক্যাল করছো, এই যে কোন ওয়াইন্ডিং, একটা মেশিনে কি ড্রাম একটা থাকে না? আমাদের তো ছোটো মেশিন, আমাদের তো কলেজের জন্য দেওয়া আসে ছোটো মেশিন, তাও মনে হয় কয়টা আছে? 7টা আছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে এগুলো একটা হেডের মধ্যে, একটা মেশিন হেডের মধ্যেই ড্রাম থাকে, এই পাশে 25টা, ওই পাশে 25টা, এই পাশে 50টা করে অনেক ড্রাম থাকে। তো এখানে 150টা ড্রাম আছে একটা মেশিনের মধ্যে। এই পাশে ধরো 100, 150 হইতে কত লাগে? 75টা, ওই পাশে 75টা। ইফ দ্য ক্যালকুলেটেড প্রোডাকশন পার মিনিট পার ড্রাম ইজ 1400 মিটার পার মিনিট, তার মানে প্রত্যেকটা ড্রাম, যে ড্রামগুলো আছে এরা প্রতি মিনিটে 1400 মিটার করে জ্বলাইতে পারে, ওয়াইন্ডিং করতে পারে। এটা কি অ্যাকচুয়াল না ক্যালকুলেটেড? ক্যালকুলেটেড। ক্যালকুলেটের সাথে অ্যাকচুয়ালের পার্থক্য কোন জায়গাতে? অ্যাকচুয়ালি কি তা হবে? কিসের উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি কতটুকু হবে? এফিসিয়েন্সির উপর। তুমি যদি অ্যাকচুয়ালটাকে এফিসিয়েন্সি যত দেওয়া থাকে তা দ্বারা গুণ করে দাও, ধরো অ্যাকচুয়াল হচ্ছে 1400, এফিসিয়েন্সি কত পার্সেন্ট দেওয়া আছে? 85%। 85% করলে, এই 1400 85% করলে যা আসবে তা হবে অ্যাকচুয়ালি। আমি 1400 হিসাব করে রাখছি যে এটা যে হারে ঘুরে, সেই হারে সারা জীবন যদি ঘুরতো তাহলে ওইটুকু হইতো, কিন্তু এটা তো মাঝে মাঝে বন্ধ হয়, সুতা চিরে, সুতা চেঞ্জ করতে হয়, ক্রিলিং করতে হয়, ডফিং করতে হয়, বন্ধ করতে হয়, বা মেশিনে প্রবলেম ক্রিয়েট করে, সুতা ছিঁড়তেছে, বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হচ্ছে। আলটিমেটলি তো আমার যে টার্গেট অ্যাকচুয়ালি ক্যালকুলেটেড যা 1400 আমি হিসাব করে রাখছি, মেশিন স্মুথলি সারা জীবন চলে এভাবে হইতো, মেশিন তো স্মুথলি চলে না, এই জন্যই এফিসিয়েন্সি হিট করে। এফিসিয়েন্সিটা হিট করে টাইমের সাথে, মূলত আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে এফিসিয়েন্সি হিট করে টাইমে শুধু। ধরো টাইমটা যখনই ফুললি ইউটিলাইজ হয় তখন এফিসিয়েন্সি ফুল থাকে, কিন্তু আমাদের টাইম ফুললি ইউটিলাইজ হয় না। 85% টাইম আমি ইউটিলাইজ করতে পারি, 15% সময় ধরে মেশিনটা বন্ধ থাকে, এই জন্য এফিসিয়েন্সি 85% বলা আছে। আচ্ছা, আমরা এবার এইটুকু শেষ করি, এরপর অলসো ক্যালকুলেটরটা পরে আসি। অ্যাকচুয়াল প্রোডাকশান, তো তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশান প্রবলেম 1 আমাদের লাগবে অ্যাকচুয়াল প্রোডাকশান। অ্যাকচুয়াল প্রোডাকশান কিসের? অ্যাকচুয়াল প্রোডাকশানটা কিসের? একটা মেশিনের। আচ্ছা, ওই মেশিনের ক্যালকুলেটেড প্রোডাকশানটা কত? 1400 কি মিটার পার মিনিট। আচ্ছা, এবার আসো, আমার কি 1 মিনিটের প্রোডাকশান বের করতে হবে? আমাকে বেরতে হবে কতটুকু? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালটাকে আগে ক্যালকুলেট করে ফেলি, মানে এটা তো ক্যালকুলেটেড প্রোডাকশান। ক্যালকুলেটেড প্রোডাকশানটাকে যদি আমি 85% করি তখন কী পাবো? এখন কিন্তু এটা অ্যাকচুয়াল, আগে কিন্তু এটা ক্যালকুলেটেড ছিল এই মানটা। আচ্ছা, এটা এককটা কি বলো তো? মিটার পার মিনিট। আচ্ছা, এরকম ড্রাম, এটা তো একটা ড্রামের, এরকম ড্রাম কটা আছে? 150টা।
তাহলে এখন টোটাল হিসাব করার পরে এককটা এখানে কি থাকতেছে? মিটার বা মিনিটই তো আছে এখনও। হ্যাঁ, কিন্তু আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্টটা কি? 8 ঘন্টা। তো যদি 1 মিনিটে এটুকু প্রোডাকশন দেয় তাহলে 8 ঘন্টায় কতটুকু দিবে? কি করতে হবে? মিটারটাকে ঘন্টা করবো কীভাবে? এটা হচ্ছে 1 মিনিটের প্রোডাকশন, তাহলে 60 মিনিটে আরও 60 দ্বারা গুণ করতে হবে। 8 ঘন্টায় 8 দ্বারা গুণ করতে হবে। এখন এককটা কি? না, 8 ঘন্টার না, মিটার পার শিফট অথবা মিটার পার ডে। এই তাহলে এটা হিসাব করে ফেলো কত হয়। फोर थ्री इंटू 10⁶ मीटर पर শিফট। আচ্ছা, আমাদেরকে বলছে এই যত মিটার সুতা ওয়াইন্ডিং হলো এটার ভর কত, পরে বলছে অলসো ক্যালকুলেট দ্য ওয়েট অফ ইয়ার্ন অ্যাকচুয়ালি ওন্ড। কত কত? হ্যাঁ, তখন মানে কত হয়? বেশি মান তো হবে না। এটাই তো হবে নাকি? আচ্ছা, এখন বলছে এই যে সুতাটা যতটুকু সুতা জড়াচ্ছে এই সুতাটার ভর কত? এই যে একটু কাউন্টার কথা যে বললাম সেই বিষয়গুলো এখানে চলে আসছে। আমি তোমার এই যে আমরা কি বলছিলাম যে তোমার কাছে লেন্থ থাকলে কি করবে? তুমি লেন্থ থাকলে কি করবা? এত মিটার না, এত মিটার সুতা, কিন্তু তো এই সুতাটাকে আমরা লেন্থটাকে নিয়মটা কি বলছিলাম? 3টা নিয়ম বলছি। লেন্থ থাকলে কি করতে হবে? সেটাকে ইয়ার্সে নিয়ে যেতে হবে আগে। এখন মিটারকে ইয়ার্সে নিয়ে যায় কীভাবে? 1 মিটারে কত গজ? 1.0936 গজ। গজকে কি করলে এটা সব পাউন্ড হয়? গজকে কি করলে পাউন্ড হবে? $840 আর হচ্ছে কি ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যাবে? ইয়ার্স আর থাকবে না, কিন্তু পাউন্ড হয়ে যাবে। এখন ইংলিশ কাউন্ট কি দেওয়া আছে প্রশ্নে? নাই, ট্যাক্স দেওয়া আছে। তার মানে ইংলিশ কাউন্টটা কীভাবে হিসাব করবো? 590.5 ভাগ 20 কত হয়? $29.97 29.5। আচ্ছা, 5 রাখো। এটা বসাও এখানে, দেখো কত পাউন্ড হয়। $3074.5 পাউন্ড। এটাও কিন্তু একই একক ছিল, পাউন্ড পার শিফট ছিল। হ্যাঁ, এক শিফটের প্রোডাকশন কিন্তু এটা।
777। আচ্ছা, এত বেশির মধ্যে 3-4 পাউন্ড সমস্যা নেই। আচ্ছা, এত বড় মানের মধ্যে 2-3 কেজি 2-3 পাউন্ডে সমস্যা নেই। 2-3 পাউন্ডের দাম খুব বেশি না। হ্যাঁ, 2-3 পাউন্ডের দাম হবে $9-10 মতো আর কি। এটা শেষ। আচ্ছা, এটা বুঝছিলাম, একটু কনফিউজ ছিলাম না তোমরা, যে আমরা যখন এই মিটারটাকে কেজিতে নিয়ে গেছি তখন গুণ দিছি কেন, এটা বুঝছো? মিটার থেকে কেজিতে নিতে আমরা কী করি, মিনিট থেকে ঘন্টায় নেওয়ার সময়, মিনিটকে ঘন্টা করার সময় আমরা গুণ দিয়েছিলাম, কিন্তু আসলে কি মিনিট থেকে ঘন্টা করার সময় গুণ দিই নাকি ভাগ দিই? নর্মালি মিনিটকে ঘন্টা করার সময় ভাগ দিই না 60 দিয়ে, এখানে গুণ দিলাম কেন? না না না, এই মিনিটটা তো নিচে ছিল, বুঝো নাই? ধরো এত মিটার প্রতি মিনিটে, মিনিটটা তো নিচে ছিল, মানে এত মিটার নিচে হচ্ছে প্রতি মিনিটে বা এত মিনিটে। এখন এই মিনিটটাকে যদি তুমি ঘন্টা করো, এটা কত 1/60 হবে না আওয়ার, তো এটা উপরে যাবে না। আসলে সময়টা কোথায় আছে? আমাদের সময়টা ছিল নিচে, এই জন্য সময়টা উপরে থাকলে তো ভাগে দিতাম। সেকেন্ড প্রবলেম বলছে প্রোডাকশন অফ এ পান ওয়াইন্ডিং মেশিন পার শিফট পার, কোনটা? এটা 590.5, এটা মুখস্থ। ওই যে আমরা 3টা জিনিস মুখস্থ করতে বলছিলাম, একটা হচ্ছে অ্যানিয়ার ট্যাক্সের গুণফল কত, 590.5, এটা মুখস্থ রাখতে হবে। আরেকটা মুখস্থ রাখতে হবে হচ্ছে পাউন্ডকে 840 আর ইংলিশ কাউন্ট দ্বারা গুণ করলে সে ইয়ার্ডস হয়। আরেকটা মুখস্থ রাখতে হবে হচ্ছে ইয়ার্ডসকে 840 আর ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করলে সে পাউন্ড হয়। 3টা কথা মুখস্থ রাখতে হবে। না 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 না, এটা কোনো একক না, এটা হচ্ছে কনভার্সান। তুমি যেরকম মিটার থেকে গজ করার সময় যে 1.093 দ্বারা গুণ করছিলে না, ধরো তোমাকে বললাম 1 ইঞ্চে কত সেন্টিমিটার, তো তখন তো এটাকে একক হয়, একক না তো, যে 2.54 সেন্টিমিটার। এই যে 2.54 মানটা, এটা একটা কনভার্সন ফ্যাক্টর, এটা একটা কনভার্সন ফ্যাক্টর। প্রোডাকশন অফ পান ওয়াইন্ডিং মেশিন পার শিফট পার স্পিন্ডেল, তার মানে পান ওয়াইন্ডিং পেট্রিল করা হয়েছে। তো পান ওয়াইন্ডিং মেশিনে কি স্পিন্ডেল থাকে? আমাদের এখানে কটা আছে, 6টা না 7টা? 6টা স্পিন্ডেল। তো 6টা স্পিন্ডেল, প্রতি স্পিন্ডেলের প্রোডাকশন হিসেব করতে হবে। প্রোডাকশন অফ পান ওয়াইন্ডিং মেশিন পার শিফট পার স্পিন্ডেল, প্রতি স্পিন্ডেল দিয়ে প্রতি শিফটে কতটুকু প্রোডাকশন হয়, ইজ 10 পাউন্ড। প্রোডাকশন নর্মাল প্রোডাকশন হচ্ছে 10 পাউন্ড আছে। আর সুতার কাউন্ট কত? 30 সিঙ্গেল। এই 30 উপরে অ্যাস লিখছে, মানে কি? অ্যাস মানে সিঙ্গেল। আমাদের সুতা কিন্তু সিঙ্গেল ফর্মে থাকে, প্লাই সুতাও থাকে। তখন এরকম লিখতো যে 40/2 বা 2/30 এরকম, তখন প্লাই ইয়ার্ড, যেগুলো সুইং থ্রেডে ইউজ করা হয়। কাপড় সেলানোর জন্য যে সুতা ইউজ করা হয় সেখানে কিন্তু প্লাই থাকে, 2 প্লাই 3 প্লাই সুতা ইউজ করা হয়। আর নর্মালি কাপড় বানানোর জন্য যে সুতা আমরা ইউজ করি হলো সিঙ্গেল ইয়ার্ড। তো উপরে যে অ্যাস লিখতেছে, অ্যাস দ্বারা সিঙ্গেল বোঝায়। আর যদি কোনো একটা প্রশ্নে ইয়ার্ন কাউন্ট বলে, অন্য কিছু না বলে, তাহলে বুঝে নেবে সেটা ইংলিশ কাউন্ট। আর আমাদের দেশে কাউন্ট, শুধু কাউন্ট বললে আমরা ওই ইনডিরেক্ট সিস্টেমের ইংলিশ কাউন্টকেই বুঝি, কারণ আমাদের দেশে সবচেয়ে প্রচলিত এবং বহুল আলোচিত জনপ্রিয় কাউন্ট হচ্ছে ইংলিশ কাউন্ট। যদি ট্যাক্স টুক্স কিছু না বলে দেয়, শুধু কাউন্ট বলছে, তবে তোমাকে আমি প্রশ্ন করলাম যে 20 কাউন্ট মোটা নাকি 30 কাউন্ট মোটা, তো তখন কি তোমাকে পাল্টা প্রশ্ন করবা যে এটা কি স্যার ট্যাক্স না ডেনিয়ার, বলার দরকার নেই। তুমি ডাইরেক্ট বলে দিবা, মানে যখন আমি শুধু কাউন্ট বলছি তাহলে বুঝে নিতে হবে এটা কী সিস্টেম, ইংলিশ সিস্টেম। প্রশ্ন এরকম, এই প্রশ্নেও দেখো 30 সিঙ্গেল কটন বলছে, তার মানে কি কাউন্টটা কি বলছে, কোন কাউন্ট না, তুমি বুঝে নিতে হবে এটা কী কাউন্ট, ইংলিশ কাউন্ট। যদি ট্যাক্স হতো ট্যাক্স লিখে দিত, ডেনিয়ার হলে ডেনিয়ার লিখে দিত, যেহেতু কিছুই বলে নাই সেটা ইংলিশ কাউন্ট, কোনো সমস্যা নেই। 30 সিঙ্গেল। তাহলে এই সুতাটা, যেই সুতাটার কথা বলা হচ্ছে, যে সুতাটাকে জড়ালে 10 পাউন্ড হয়, সেই সুতাটার কাউন্ট হচ্ছে 30। ইফ দ্য মেশিন রানস অ্যাট 500 মিটার পার মিনিট, তাহলে মেশিনটা মিনিটে 50 মিটার 500 মিটারকে ওয়াইন্ডিং করতে পারে, মানে জড়াইতে পারে। দেন ক্যালকুলেট ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি হিসেব করতে হবে। ইফিসিয়েন্সি মানে কি,
অ্যাকচুয়াল বাই ক্যালকুলেটেড, তাই না? একটা মেশিনে 500 কেজি আটা মানে গম ফিট করে কত কেজি মরিচের গুঁড়া পাওয়া যাবে, সেটা কি এফিসিয়েন্সি হবে? হ্যাঁ, হবে না। আমি যা ফিট করব তা যদি আউটপুট হয় সেখান থেকে রেশিও করলে হবে, কিন্তু আমি ফিট করলাম একটা, আউটপুট নিলাম আরেকটা, তা তো হবে না। তো সেক্ষেত্রে এখানে অ্যাকচুয়াল প্রোডাকশনের এককটা যা হবে, ক্যালকুলেটেড প্রোডাকশনের এককটাও তা হইতে হবে। এটা যদি কেজি নাও, এটা যদি পাউন্ড নাও, জীবনে কিছু আসবে? কিছুই আসবে না। এটা মিটার নিলে, এটা গজ নিলাম, হবে না। তবে এফিসিয়েন্সির ক্ষেত্রে মনে রাখতে হবে উপরে নিচে সময়ের সাপেক্ষে এককটা সেম হইতে হবে। যদি এটা মিটার পার শিফট হয়, এটা পাউন্ড পার শিফট হলে হবে না, কেজি পার মিটার হলেও হবে না, এটা মিটার পার শিফটই হইতে হবে। উপরে মিটার পার শিফট মানে নিচেও মিটার পার শিফট, মিটারটা মিলতে হবে, শিফটও মিলতে হবে। নিচে 2 দিনের প্রোডাকশান দেখলা আর উপরে দেখলা হচ্ছে 1 ঘন্টার প্রোডাকশান, হবে না। উপরে মিটার নিচে কিলোমিটার, তাও কিন্তু হবে না। সুতরাং এককটা একদম পারফেক্টলি মিলতে হবে দুইটার ক্ষেত্রে, উপরে এবং নিচে। তো আমরা দেখি অ্যাকচুয়াল প্রোডাকশন কত। আচ্ছা, ক্যালকুলেটেড প্রোডাকশন কোনটা কীভাবে বুঝবা? মেশিনের একটা রানিং স্পিড থাকে, মানে একটা প্রোডাকশানের রেট থাকে, সেই রেটটা হচ্ছে ক্যালকুলেট করা। যেমন 500 মিটার পার মিনিট হচ্ছে কি ক্যালকুলেটেড, এটা হিসাব করা হয়েছিল। বাট অ্যাকচুয়ালি কত পাওয়া গেছে? 10 পাউন্ড। আমরা অ্যাকচুয়ালটা উপর লিখে ফেলি। 10 পাউন্ড কতক্ষণের? ফুল একক লিখবা, তাহলে ভুল হবে না। 10 পাউন্ড পার শিফট, পার স্পিন্ডেল না লিখলেও হবে, কারণ নিচেরটাও পার স্পিন্ডেলই আছে, ঠিক আছে? তাহলে স্পিন্ডেল লিখলাম না, পার শিফট, পার পাউন্ড, পার শিফট, পার স্পিন্ডেলও লিখতে পারতাম। তো বারবার উপরের স্পিন্ডেল লিখতে হবে, নিচেও স্পিন্ডেল লিখতে হবে, এই জন্য লিখতেছি না। এরপরে ক্যালকুলেটেড কত? 500 মিটার পার মিনিট। এই যে এবার তোমাদের কাজ কি বুঝতে পারছো? শিফটকে মিটার করতে হবে, মিনিট করতে হবে, অথবা মিনিটকে শিফট করতে হবে, একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে পাউন্ডকে মিটার করতে হবে, অথবা মিটারকে পাউন্ড করতে হবে, তাহলে তুমি এফিসিয়েন্সি পেয়ে যাবো। তো আমরা কোথায় হাত দিব? উপরে। পাউন্ডটাকে আগে কনভার্ট করি। পাউন্ডকে কনভার্ট করতে গেলে, 10 পাউন্ডকে কনভার্ট করতে গেলে কী করতে হবে? 10কে কী দ্বারা গুণ করবো? 840। আর ইংলিশ কাউন্ট কত দেওয়া আছে প্রশ্নে? 30। এখন এককটা কি বলতে পারবা? হ্যাঁ, ইয়ার্স পার শিফট, ঠিক আছে। আচ্ছা, মিটারকে ইয়ার্স করা সহজ, যদি আমরা আগে কনভার্সন ফ্যাক্টরটা ধরে রাখছি 1.0936, তাহলে এটাকে কনভার্ট করে ফেলি। 500 না, হ্যাঁ, ইন্টু 1.0936। এখন এককটা কি? ইয়ার্স পার মিনিট। তাহলে এই একটা জায়গা ঠিক হয়েছে, মানে উপরে এই জায়গাটা ইয়ার্সের জায়গাটা ঠিক হলো। এবার বাকি জায়গাটা ঠিক করতে পারবো না? কী করবা? এটা উপরটা হচ্ছে 1 শিফটের প্রোডাকশন, এটা হচ্ছে 1 মিনিটের প্রোডাকশন। নিচেরটাকে কাজ করি না, ভালো হবে না? নিচেরটা 15 ভালো হবে। ইয়ার্সকে আমি ধরো 60 দ্বারা গুণ করলাম, তাহলে 1 ঘন্টার প্রোডাকশন হলো। তারপরে 8 দ্বারা গুণ করলাম 1 শিফটের, তাহলে এবার হয়ে গেলো ইয়ার্স পার শিফট। একক যেহেতু মিলে গেছে, এবার পার্সেন্টেজ করলে যা আসে তা দেখো কত পার্সেন্ট হয়। 96%। তাহলে এটা মোটামুটি অনেক ভালো একটা ফ্যাক্টরি, মানে এই পাওয়ার ওয়াইন্ডিং ফ্যাক্টরিটা অনেক ভালো। 95%, 96 এফিসিয়েন্সি মানে অনেক ভালো। নর্মাল এফিসিয়েন্সি 90%-এর মতো থাকে। 96 মানে তাদের সুতা খুব কম ছিঁড়ে, মেশিন ভালো, সুতা ভালো, অপারেশন ভালো, এই জন্য তাদের এফিসিয়েন্সিটা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, করতে পারবা, সেটা তো ঘুরে ফিরে এরকম আসতে হবে। 3-এ আসো। 3-এ কি বলা আছে?
ক্যালকুলেট দ্য টাইম দ্যাট উড বি নিডেড টু ওয়াইন্ড 20,000 কেজি অফ 40 ট্যাক্স ইয়ার্ন। মানে 20,000 কেজি সুতা ওয়াইন্ডিং করতে কত সময় লাগবে? সুতার কাউন্ট কত? 40 ট্যাক্স। তোমাকে একটা টার্গেট দেওয়া হলো, যে তোমাকে বললাম যে তোমার একটা ফ্যাক্টরি আছে, কিছু মেশিন আছে, ঠিক আছে ভালো, তুমি আমাকে 20,000 কেজি 2,000 কেজি সুতা ওয়াইন্ডিং করে দিবা। এটা একটা চার্জ ঠিক করলাম আমরা দুজন মিলে, যে প্রতি কেজির জন্য তোমাকে ধরো $1 দেওয়া হবে বা 50 সেন্ট দেওয়া হবে এই রেটে। তো তাহলে তোমাকে এবার দেখতে হবে যে কতক্ষণ লাগবে। মানে তুমি যে আমার থেকে অর্ডারটা নিচ্ছ 2,000 কেজি ওয়াইন্ডিং করার, সেটা তুমি কতদিনে করে ফেলতে হবে এটা আগে তো হিসাব করতে হবে, নাকি চালু করে দিবা দেখি কতদিন লাগে। এটা তো আর ম্যানেজার হবে না, দক্ষ ম্যানেজার তো এটা করবে না যে অর্ডার পাইছি ঠিক আছে কাজ শুরু করো। আমি অর্ডার পাওয়ার সাথে সাথে বসে নিজের রুম বসে ক্যালকুলেটর মেরে বলে ফেলবো যে আমার এটা করতে 7 দিন লাগবে, তাহলে আমার 7 দিন বা 6 ঘন্টা লাগবে। তাহলে 6 ঘন্টার জন্য আমার এই মেশিনগুলো বুক থাকবে, এটা আমার একটা মাথায় প্ল্যানিং থাকবে। 6 ঘন্টা আমার নিজের কাজ আমি করতে পারবো না, তারপর 6 ঘন্টা পর থেকে আমার নিজের কাজগুলো শুরু হবে। এরকম তো টাইমটা কতটুকু লাগবে এই 2,000 কেজি ওয়াইন্ডিং করতে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দ্য নাম্বার অফ ড্রামস অ্যাভেলেবেল ইজ 100। মানে তোমার কাছে যে ফ্যাক্টরিতে তুমি কাজ করো সেই ফ্যাক্টরিতে যতগুলো মেশিন আছে সবগুলো মেশিন মিলে মোট 100টা ড্রাম আছে, বুঝছো? মানে কোন আছে আর কি, কোন ড্রাম আছে। অ্যান্ড দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন পার ড্রাম পার মিনিট ইজ 1000 মিটার। এখানে ক্যালকুলেটেড নাই, অ্যাকচুয়ালটাই বলা আছে, যেহেতু এফিসিয়েন্সি দেয়ই নেই প্রশ্নে, ক্যালকুলেট না দিয়ে অ্যাকচুয়ালটা দিয়েছে। অ্যাকচুয়াল কত? 1000 মিটার পার মিনিট। প্রতি মিনিটে প্রত্যেকটা ড্রাম 1000 মিটার করে করে কী করতে পারে? জ্বলাইতে পারে। তো তোমার টাইম রিকোয়ার্ড, ধরো আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে যদি বলি টাইম কীভাবে হিসাব করতে হয়, মনে করো এই সেম ব্যাপারটাই তোমাকে বললাম যে তুমি আমাকে মানে 100টা ম্যাথ প্রবলেম সলভ করে দিবা, টার্গেট হচ্ছে 100। এটা এখন তোমার একটা প্রবলেম সলভ করতে কতক্ষণ সময় লাগে সেটা কিন্তু একটা ফ্যাক্টর। তো দেখা গেছে তোমার একটা প্রবলেম সলভ করতে 5 মিনিট লাগে, তাহলে প্রবলেমের সময়টা হচ্ছে 5 মিনিট। তাহলে এখন তুমি কি আমাকে বলতে পারবা যে 100টা প্রবলেম সলভ করতে তোমার কতক্ষণ লাগবে? হ্যাঁ, হুম, 8.3 মানে কি হচ্ছে 500 মিনিট লাগবে। আচ্ছা, এটা হচ্ছে একদম ডিরেক্টলি চলে গেলে যে আমার গুণ দিলাম 500 মিনিট চলে গেল। কিন্তু যদি আমরা যদি এই প্রবলেমটাকে একটু ঘুরিয়ে বলি, হ্যাঁ, মানে একটু চেঞ্জ করে বললাম, চেঞ্জটা কীরকম? মনে করো তোমার একটা টার্গেট আছে, আমাদের এই প্রবলেমটাতে কী চাইছে? টাইম রিকোয়ার্ড, নাম্বার অফ ড্রামস অ্যাভেলেবেল হতো, আচ্ছা এই ম্যাথ প্রবলেম দিয়ে ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের মানে দেখানোর উচিত ছিল হচ্ছে পার মিনিটে কতটুকু কাজ হয়, তখন আমি সময়টা পেতাম আর কি। তো এটা না, অন্য কিছুতে আসো। মনে করো তোমার কাছে আমার একটা চুক্তি হলো, তোমার সাথে চুক্তি হচ্ছে এরকম যে তুমি আমাকে 100 শার্ট প্রডিউস করে দিবা, 100টা টার্গেট, এটা তোমার তো লক্ষ্যমাত্রা যে 100 শার্ট তুমি তৈরি করবা। এখন এই 100 শার্ট তৈরি করতে তোমার কত সময় লাগবে সেটা তোমাকে হিসাব করতে হবে। এখন তুমি এবার তখন দেখবা যে তোমার যে মানুষগুলো আছে তারা 1 মিনিটে কটা শার্ট বানাতে পারে সেটা দেখবে না। তো ধরো সেই রেটটা, প্রতি মিনিটে শার্ট বানানোর যে রেটটা সেটা হচ্ছে 2, মানে তারা 2 শার্টস বানাতে পারে পার আওয়ারে। ধরো একটা টেলারের কথা আমরা চিন্তা করি, আর তোমার টার্গেট দিয়েছিলাম কত? 100। এখন তুমি এখান থেকে কিভাবে হিসাব করবা যে তোমার ওই টেলার শপটা
কত ঘন্টায় আমার এই 100টা শার্ট মানে প্রডিউস করা শেষ করতে পারবে? যত ওয়ার্কারই থাকুক তারা মূলত সব মিলিয়ে ঘন্টায় 2টা শার্ট পারে। কত ঘন্টা লাগবে? 50 ঘন্টা লাগবে না? আমরা কি করছি, কাকে কি দিয়ে ভাগ করছি? এটা কি, এটা টার্গেট, লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রাকে ইউনিট আওয়ারে বা ইউনিট সময়ে আমার কতটুকু কাজ হয় তা দ্বারা ভাগ করছি, তাই না? এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে কোনো এখানে অনেকগুলো প্রবলেমে টাইম আসবে, টাইম রিকোয়ার্ড, ড্রাম রিকোয়ার্ড, স্পিন্ডেল রিকোয়ার্ড, সেগুলো সবগুলো একই নিয়মের হবে। একই নিয়মের টার্গেটটা উপরে হবে যে আমার টার্গেট কত, বাইরের সাথে আমার চুক্তিটা কতটুকু, আর আমি প্রতি একক ড্রামে যদি ড্রাম চাই প্রতি ড্রামে কতটুকু, আর যদি সময় চাই তাহলে প্রতি একক সময়ে কতটুকু, সেটা দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে হচ্ছে টাইম রিকোয়ার্ড, উপরে কি বসাবো? টার্গেট। টার্গেট কত? 2000 কেজি। এটা হচ্ছে আমার টার্গেট, 2000 কেজি আমাকে ওয়াইন্ডিং করে দিতে হবে। আমার ইউনিট রেটে, ইউনিট সময়ে, একক সময়ে কতটুকু আমি প্রডিউস করতে পারি? 1000 মিটার পার কি মিনিট। আচ্ছা, 1000 মিটার পার মিনিট প্রডিউস করতে পারে কিন্তু একটা ড্রাম, তাই না? আমার ফ্যাক্টরিতে কয়টা ড্রাম আছে? 100টা। তার মিনিটে কি আমি 1000 মিটারই পারবো নাকি আরও বেশি পারবো? আমার ড্রামগুলোতে বসা রেখে তো লাভ নাই, আছে 100টা, একটা দিয়ে কেন কাজ করে দেবো? যত দ্রুত পারি 100টাকেই ইউজ করে তাড়াতাড়ি তার কাজটা শেষ করে দিতে পারলেই বাঁচে। তাহলে আমরা 100 দ্বারাই গুণ করতেছি। এটা হচ্ছে আমার কি ইউনিট সময়ে কতটুকু প্রডিউস হয় সেটা। আর এটা উপরটা হচ্ছে কি টার্গেট। এবার যখন তুমি ভাগ করবা, এই কেজিটা যদি এখানে কেজি করতে পারো, সাপোজ এই মিটারটাকে আমি কেজি করলাম, তাহলে বুঝতেছো এই কেজি কেজি যে কাটা যাবে, আর মিনিটটা কি হবে? উপরে চলে যাবে। উপরে চলে গেলে আলটিমেটলি আমার যে চাওয়া যে টাইম রিকোয়ার্ড, টাইম পাবো না। এই মিটারকে কেজি নিবা, কেজিকে মিটার করবা, যেটা ভালো হয় আর কি। কোনটা করব? কেজিকে পাউন্ড করব। 1 কেজিতে কত পাউন্ড? 2.2046 পাউন্ড আচ্ছা 1 কেজিতে। আচ্ছা, পাউন্ডটাকে ইয়ার্স করবো কীভাবে? ইন্টু 840। ইংলিশ কাউন্ট প্রশ্নে কত দেওয়া? কত? একক কি এখন? ইয়ার্স। পাউন্ড তো নাই, এই পর্যন্ত পাউন্ড ছিল। কেজিকে এটা গুণ করার পরে পাউন্ড হয়েছিল, এটা দ্বারা গুণ করার পরে কিন্তু আর পাউন্ড নাই, ইয়ার্স হয়ে গেছে। তো এই মিটারটাকে ইয়ার্স করি, তাহলে সহজ হবে মনে হয়। আর ভাগে যাচ্ছি না, গুণের মধ্যেই থাকি। মিটারকে ইয়ার্স করলে কী করতে হয়? 36 ইয়ার্স পার মিনিট। দেখো কত আসে। হ্যাঁ, নিয়ে যাও। 600 নাও। 6 7 42 না, 11 আওয়ার 660 6.5 মিনিট। হ্যাঁ, 11 ঘন্টা 6.5 মিনিট। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মিনিটে রেখে দিলেও সমস্যা নাই, ঘন্টা রেখে দিলেও সমস্যা নাই, দিনে রাখলেও সমস্যা নাই, দশমিক দিয়ে যদি ঘন্টা লিখো তাও সমস্যা নাই। 4 নম্বরে আসো। 4 নম্বরটা একই রকম। এই যে বললাম যে যখন ড্রাম রিকোয়ার্ড, টাইম রিকোয়ার্ড বলে, জাস্ট ব্যাপারটা একটু কনসেপ্টটা ঘুরিয়ে দিবা। যেমন এখানে টাইম রিকোয়ার্ড বলাতে আমরা নিচে টাইমটা রাখার চেষ্টা করছি, যে উপরে কেজি, নিচে কেজি পার টাইম, নির্দিষ্ট টাইমে, তাহলে টাইমটা উপরে গিয়ে আমার একক হয়ে যাচ্ছে। যখন এখানে 4-এ বলতেছে ড্রাম রিকোয়ার্ড, তাহলে আমরা কী করবো?
এই কেজি রাখলাম, এখানে মিটার রাখলাম, মিটার পার মিনিট, কেজি পার মিনিট, যাই হোক লাস্টে এখানে থাকবে কি একটা পার ড্রাম, প্রতি ড্রামে। ব্যাপারটা কেমন, মনে করো আগের উদাহরণটা তুমি দেখো যে তোমার 100 হচ্ছে কি শার্টের টার্গেট। এখন তোমার ফ্যাক্টরিতে মেশিন আছে হচ্ছে 40টা। এখন তোমাকে আমি একটা টার্গেট দিয়ে দিলাম যে তুমি এই কাজটা শেষ করবো হচ্ছে সাপোজ 3 দিনে, এই 100টা শার্ট আমাকে বানিয়ে দিবা 3 দিনে। এখন তুমি কয়টা ড্রাম ইউজ করবা 3 দিনে শেষ করার জন্য? তো তখন তোমাকে হিসাব করতে হবে যে আমার প্রত্যেকটা মেশিন কতটুকু দেয়, মানে 3 দিনে প্রত্যেকটা মেশিন কতটুকু দেয়। 3 দিন হিসাব করে নিলাম যে এটা হচ্ছে 3 দিনের। তো এটাও দেখবা যে পার মেশিন 3 দিনে, পার 3 ডেজে, মেশিনগুলো পার 3 ডেজে পার মেশিনে কতটুকু প্রোডাকশান পাও। ধরো 3 দিনে প্রত্যেক মেশিন থেকে তুমি প্রোডাকশান পাও হচ্ছে 10। তখন তুমি আরও বড় দিচ্ছি, একই মিলে যাবে 20। তার মানে প্রত্যেক মেশিন থেকে 20টা তুমি পাচ্ছ, তার মানে 5টা মেশিন তোমাকে ইউজ করতে হবে। হ্যাঁ আমার উপরে একটা আমাদের টাস্ক স্যার, এটা স্যার অ্যানিমাল চলছে স্যার, ওখানে মানটা স্যার এরকম 5.5 চল্লিশ স্যার 14.76 14.76। আচ্ছা, তারপরে তাহলে তো এখানে চেঞ্জ হবে স্যার, ওখানে চেঞ্জ হবে উপরে স্যার 48 গুণ 48 গুণ এখানে 14.76 তাহলে এটা এখানেও চেঞ্জ হবে। হ্যাঁ, কত মিনিট দেখো তো, না মিনিটটা দেখো, মিনিটটা দেখো, 500.16। তার মানে আমার 8 ঘন্টা হয় কত, 6 8 48, 480 মিনিট হয়। হ্যাঁ, তাহলে 8 ঘন্টা আর হচ্ছে 20.16 মিনিট। হ্যাঁ, বা 20 মিনিট লিখো, সমস্যা নেই, এই 16টা লাগবে না, 20 মিনিট অলমোস্ট, সমস্যা নেই। 8 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এরকম আছে না, 8 ঘন্টা 20 মিনিট আসছে। হ্যাঁ, ড্রাম রিকোয়ার্ডের ক্ষেত্রেও আমরা উপরে টার্গেট লিখবো না, উপরে তো টার্গেটই লিখবো, নিচে লিখবো পার ড্রামের প্রোডাকশন কত, যাতে করে আমার একটা ড্রাম আসে। টার্গেট কত এখানে 750 কেজি ওয়াইন্ডিং করতে দ্য ক্যালকুলেট দ্য নাম্বার অফ ড্রামস রিকোয়ার্ড, কটা ড্রাম দরকার হবে ফর ওয়াইন্ডিং 750 কেজি, 750 কেজি ওয়াইন্ডিং করতে কতটা ড্রাম লাগবে। আর সুতার কাউন্ট হচ্ছে 25 ট্যাক্স কটন ইন এ ডে, একদিন অফ 8 ঘন্টা, 8 ঘন্টার একদিনে। ইফ দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন পার ড্রাম পার মিনিট ইজ 1040 মিটার, মানে প্রতি ড্রাম প্রতি মিনিটে 1040 মিটার প্রডিউস করে। তার মানে আমরা যদি উপরে টার্গেট লিখি, টার্গেট হচ্ছে 750 কেজি, ঠিক আছে, 750 কেজি। আর নিচে কি 750 কেজি কতক্ষণে, পার 8 আওয়ার্স, 8 ঘন্টায় 750 কেজি প্রডিউস করতে হবে, কিন্তু টার্গেট হচ্ছে এটা। আর ইউনিট রেটটা কত অ্যাকচুয়াল, কিন্তু এখানে ক্যালকুলেটরের বিষয় নেই, অ্যাকচুয়ালটাই বলে দিছে, তাহলে আমার এফিসিয়েন্সি লাগবে না। 1040, 1040-এর একক কী বলো তো, মিটার পার মিনিট পার ড্রাম। বুঝতে পারছো, একক লিখবা ভুল হবে না, একক না লিখলেই ভুল হওয়ার চান্স তৈরি হবে। একক লিখবা, দেখবা যে অটোমেটিক্যালি অবসোলুট হবে। এখানে সমস্যা দুইটা, কেজিকে মিটার করতে হবে, 8 আওয়ার্সকে মিনিটে রাখা যাবে না, এটাকে মিনিটটাকে 8 আওয়ার্সে করতে হবে, অথবা 8 আওয়ার্সকে মিনিট নিতে হবে, তারপর ড্রামটা আমার টিকে থাকবে একক হিসেবে। তাহলে 750 কী করবো, ওই আগের মতোই তো, কেজিটাকে আমরা মিটারে নিয়ে আসি,
750কে গুণ করব 2.2046 দ্বারা, তাহলে কি হলো এটা? পাউন্ড হয়ে গেল। পাউন্ডকে আবার 840, আর ইংলিশ কাউন্ট তো দেয়া নাই, ট্যাক্স দেয়া আছে কত? $25 ট্যাক্স কত হয়? 23.62 এখন একক কি? ইয়ার্স পার 8 আওয়ার। এটাও নাহলে কি আমরা শিফট লিখতে পারি, তাহলে ভালো শোনায়, ইয়ার্স পার শিফট। হ্যাঁ, আচ্ছা, এই 1040কে আমি মিটারটাকে ইয়ার্স করব, তার মানে 1.0936 দ্বারা গুণ করলাম। এখন কিন্তু এককটা কি থাকলো? মিটার পার মিনিট পার ড্রাম, বুঝা গেল? আচ্ছা, এখন ইয়ার্স হয়ে গেছে। হ্যাঁ সরি, ইয়ার্স। তো মিটার রয়ে গেল না, শিফট আর মিটার আলাদা। তো মিটারটাকে শিফটে নিব, যে 1 মিনিটের প্রোডাকশন এটা, তাহলে 1 শিফটের প্রোডাকশন কত? ইন্টু 60 ইন্টু 8, তাহলে এটা মিটারটা এখন শিফট হলো। তার মানে এত গজ প্রতি শিফটে প্রত্যেকটা ড্রাম প্রডিউস করতে পারে, আর আমার টার্গেট হচ্ছে এতটুকু প্রতি শিফটে। তাহলে আমি দেখবো কয়টা ড্রাম এবার আমার দরকার হবে, কারণ এগুলো কাটা গিয়ে উপরে ড্রাম থেকে যাবে। দেখো কয়টা হয়। 60 পয়েন্ট কত কিছু আছে, 60.09, তার মানে কয়টা? 61টা ড্রাম লাগবে। কিন্তু একষট্টি যে লাগবে এটা বুঝতে পারছো? এটা যদি 60.00 হতো তাও 61 হতো, কারণ 60টা ড্রাম দিয়ে ওই যে বায়ারের টার্গেট 750 কেজি, সেটা অ্যাচিভ হবে না, একটু শর্ট থেকে যাবে, একটু শর্ত রাখা যাবে না, দরকার হয় কিছু ওয়েস্ট হবে, বাট ওই আমার 750 কেজি ফিল আপ করতে হবে। সেজন্য যদি এইসব ক্ষেত্রে ড্রামের সংখ্যা টার্গেট প্রোডাকশনকে অ্যাচিভ করার জন্য দশমিকের পরে ওই ম্যাথমেটিক্সের নিয়ম মানলে হবে না, যে 0.5-এর পরে গেলে ওইদিকে যাব, 5-এর নিচে আসলে এদিকে থাকবো, এটা না। দশমিকের পরে যাই হোক ইমিডিয়েট নেক্সটে চলে যেতে হবে, নাহলে আমার ওই যে 750 কেজি যে টোটাল টার্গেট সেটা অর্জন হবে না। আচ্ছা, তোমরা একটা কাজ করো, 8 আর 9 এই দুইটা প্রবলেম আমাকে সলভ করে দেখাও তো। এই দুইটা এখন যে দুইটা করলাম, 3 আর 4, এদের সাথে হুবহু মিল আছে মোটামুটি।